শীতকালে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা মাটন খেতে খুবই পছন্দ করে। তারা পারলে দিনে 10 বেলা শুধু মাটনের বিভিন্ন রকম আইটেম খেতে পারে। মাটন কষা থেকে শুরু করে মাটন কিমা, মাটন পোলাও, মাটন বিরিয়ানি, মাটন ভর্তা, মাটন মোগলাই, এমনকি মাটন পরোটা খেতে তারা বাদ দেয় না। মাটন 1000 টাকা কিলো হোক কিংবা 2000 টাকা, তাদের বাড়িতে প্রত্যেক দিন বাজার করা হলে মাটন কেনা হয়। সুস্মিতার প্রথম বিষয়টা ভালো লাগলেও 1 সপ্তাহ টানা মাটন খাওয়ার পর সে আর কিছুতেই মাটন খেতে চায় না। উফ, অসহ্যকর একেবারে। প্রত্যেক দিন মাটন খেতে খেতে আমার মুখটা একেবারে পচে গেল। তাছাড়া মাটন কিনতে গেলে কম টাকা খরচা হয় নাকি? যখনই আমি বিপ্লবকে বলি আমি শপিং করতে যাব, গহনা কিনবো, তখন আমাকে টাকা দেয় না, কিন্তু মাটন কেনার সময় ওর পকেটে অনেক টাকা থাকে। এই শীতের মধ্যে মাটন রান্না করতে করতে আমার হাড় কেঁপে যাচ্ছে। মাটন এমনিতেই সিদ্ধ হতে অনেক সময় নেয়, আর অতক্ষণ আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবেই সুস্মিতা অল্প কিছুদিনের মধ্যেই বিরক্ত হয়ে ওঠে। কিন্তু সুস্মিতা তার শ্বশুরবাড়ির লোককে প্রথম এত ভালো ভালো মাটনের ডিশ রান্না করে খাওয়ায় যে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেক দিনই বৌমার কাছে বিভিন্ন রকম আবদার করে। বৌমা, আজকে রাত্রিবেলা মাটন মোগলাই খেতে খুব ইচ্ছা করছে। তুমি ভালো করে মাটনের কিমা করো, তারপর ময়দা মেখে মোগলাই তৈরি করবে, কেমন? আমি আমার ছেলে আর আমার স্বামীকে বলেছি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতে। আসার সময় সবজিও নিয়ে আসতে বলেছি। সবজিগুলো দিয়ে তুমি স্যালাড বানাবে। রাত্রিবেলা সবাই একসাথে মাটন মোগলাই আর স্যালাড খাবো। সে কি মা, এই তো দুপুরবেলা আমি আপনাদেরকে গরম গরম মাটন ফ্রাইড রাইস আর মাটন রান্না করে খাওয়ালাম, আবার রাত্রিবেলা মাটন মোগলাই খাবেন? একই শীতের মধ্যে কম্বল চাপা দিয়ে ঘুমানো হয়, তাই এত পাঁঠার মাংস খেলে কিন্তু পেট গরম হয়ে যাবে। আমাদের পেট গরম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। প্রথম তুমি তো খুব উৎসাহের সাথে মাটনের বিভিন্ন রকম ডিশ রান্না করতে, কিন্তু এখন তুমি কিছুতেই পাঁঠার মাংস রান্না করতে চাও না কেন? ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায় যারা প্রত্যেক দিন মাটন খেতে পছন্দ করে। এই বলে প্রিয়তমা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু সুস্মিতা বিপদে পড়ে। সে আবার শীতের মধ্যে সবার জন্য মাটন কিমা তৈরি করে মোগলাই বানায়। রাত্রিবেলা সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সুস্মিতা বিভিন্ন রকম সবজি দিয়ে স্যালাড বানায় এবং সবাইকে মোগলাই পরোটা পরিবেশন করে। এভাবেই কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন সুস্মিতার আর মাটন খেতে ভালো লাগে না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুস্মিতা ঠিক করে সে সবার জন্য ইংলিশ ব্রেকফাস্ট বানাবে। তাই সে অনলাইনে চিকেন সসেজ এবং তার সাথে বেকড বিন অর্ডার করে। আজকে আমি ফ্রেঞ্চ অমলেট, ব্রেড, বাটার টোস্ট, তার সাথে সসেজ আর বেকড বিন বানাবো। আমি পাহাড়ে ঘুরতে গিয়ে এরকম ইংলিশ ব্রেকফাস্ট খেয়েছিলাম। শীতকালে ইংলিশ ব্রেকফাস্ট খেতে দারুণ লাগে। আমি প্রত্যেকটা খাবার এত টেস্টি করে রান্না করব যে সবাই মাটন ছেড়ে আমার তৈরি করা ব্রেকফাস্ট খাবে। অনলাইন থেকে সব জিনিসপত্র চলে এলে সুস্মিতা সবকিছু রান্নাঘরে নিয়ে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার শাশুড়িমা এবং ননদ সুমি আগে থেকেই সেখানে ব্রেকফাস্ট রান্না করার জন্য প্রস্তুত থাকে। বৌদি, তোমাকে আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না, কারণ আমি আর মা সবার জন্য মাটন অমলেট আর মাটন টোস্ট বানাচ্ছি। দাদা আর বাবা আজকে মাটন দিয়ে টোস্ট আর অমলেট ব্রেকফাস্ট করতে চেয়েছে। কিন্তু বৌমা, তোমার হাতে অতগুলো প্লাস্টিকে কি আছে? তুমি আবার কি নিয়ে আসলে? আমি ভেবেছিলাম আজকে ইংলিশ ব্রেকফাস্ট বানাবো, তাই আমি চিকেন সসেজ, টোস্ট আর বেকড বিন এসবই অর্ডার করেছি। ইস, অনলাইন থেকে কেউ এসব অর্ডার করায় নাকি? তুমি চিকেন সসেজ অর্ডার করিয়ে টাকা কেন নষ্ট করলে বলো তো? এর থেকে মাটনের কোনো আইটেম অর্ডার করাতে পারতে। যাই হোক, এগুলো কুকুরকে খাইয়ে দাও, কারণ আমাদের রান্নাঘরে চিকেনের কোনো ডিশ রান্না হয় না। শীতকালে অনলি মাটন, তাছাড়া কিছু নয়। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতা চুপচাপ অনলাইন থেকে নিয়ে আসা খাবারগুলো ফ্রিজে তুলে রাখে। অন্যদিকে প্রিয়তমা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে মাটন দিয়ে ব্রেকফাস্ট রান্না করলে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে, কিন্তু সুস্মিতা সেই খাবার খেতে চায় না। সে নিজের জন্য মূলো, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়ে একটা ডিশ রান্না করে খেয়ে নেয়। শীতকালে কত সুন্দর সুন্দর সবজি ওঠে, ওগুলো না খেয়ে শুধুমাত্র মাটন খাচ্ছে। আমার পছন্দ মতো কেউ তো কোনো কিছু বাজারই করে না, এরা শুধুমাত্র শীতকালে চোখে মাটনই দেখতে পায়।
অন্যদিকে প্রিয়তমা দেবী ফ্রিজ থেকে চিকেন সসেজ বার করে পাড়ার কুকুরদের খাইয়ে দেয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। শীতকালে লোকে ঠান্ডার ভয়ে নড়তে পারে না, কিন্তু সুস্মিতা সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে। মাটন যেহেতু সিদ্ধ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, তাই 3 বেলা মাটন রান্না করতে গিয়ে সুস্মিতা সারাদিন রান্নাঘরেই কেটে যায়। একদিন পাড়ার লোকেরা সবাই ঠিক করে তারা পার্কে গিয়ে পিকনিক করবে। পিকনিকের খাওয়া দাওয়া নিয়ে যখন আলোচনা হয় তখন পিকনিক মানেই কিন্তু পাঁঠার মাংস, তাই ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলের স্ন্যাক্স পর্যন্ত আমরা মাটনেরই বিভিন্ন রকম ডিশ রান্না করে খাবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কিন্তু আমরা সেরকম ভালো মাটন রান্না করতে পারি না। শীতকালে কত চেষ্টা করি, কিন্তু মাটন কিছুতেই সিদ্ধ হতে চায় না। আর আমরা তো পিকনিকে আনন্দ করব, মাটন রান্না করতে অনেক সময় লাগবে, তাই মাটনটা বাদ দিয়ে দেওয়াই ভালো। আমরা বরঞ্চ চিকেন খাবো। না না, চিকেন খাওয়া যায় নাকি? শীতকালে পিকনিক হবে আর মাটন খাবো না? সেটা কোনোদিনও হতে পারে না। আমাদের পিকনিকে মাটন বিরিয়ানি, মাটন ফ্রাইড রাইস আর মাটন কষা রান্না হবে, তার সাথে থাকবে মাটন পকোড়া। আমার বৌমা খুব ভালো মাটন রান্না করতে পারে, তাই তোরা চাপ নিস না। পিকনিকে সবার জন্য আমার বৌমাই মাটন রান্না করবে। প্রিয়তমা দেবী এই কথা বললে সবাই রাজি হয়ে যায়, কিন্তু সুস্মিতা তার শাশুড়ি মায়ের উপর খুবই রেগে যায়। যখন তারা আলোচনা সেরে বাড়িতে ফিরে যায় তখন, মা, আপনি আগে থেকে আগ বাড়িয়ে কেন বললেন যে পিকনিকের দিন আমি মাটন রান্না করব? শীতকালে পিকনিক হবে আর আমি আনন্দ করব না? আরে, এখন অনেক রকম পিকনিক হবে, কিন্তু তুমি পাড়ার লোকেদের মাটন রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছো, এটা কিন্তু হাতছাড়া করো না। সবাই তোমার হাতে রান্না খেয়ে প্রশংসা করবে, আমারও তো ভালো লাগবে। তাছাড়া তুমি এমন করে বলছো বৌদি, যেন মাটন রান্না করা কোনো হাতি ঘোড়া ব্যাপার। মাটন রান্না করা কোনো ব্যাপারই নয়, শীতকালে এমনিতেই মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবেই ননদ এবং শাশুড়ি দুজনে নানান কথা বলে সুস্মিতাকে চুপ করিয়ে দেয়, যার ফলে পিকনিকের দিন সকাল থেকেই সুস্মিতা সবার জন্য মাটনের বিভিন্ন রকম ডিশ রান্না করতে শুরু করে দেয়। বৌমা, পিকনিকের দিন সকালবেলা গরম গরম চর্বির বড়া খেতে কিন্তু দারুণ লাগবে। মাটন কিনে নিয়ে আসার সময় বেশি করে চর্বিও নিয়ে আসা হয়েছে। তুমি আমাদের জন্য তাড়াতাড়ি গরম গরম চর্বি দিয়ে বড়া তৈরি করে ফেলো। এই শুনে সুস্মিতা মাটন রান্না করার পাশাপাশি সবার জন্য চর্বি দিয়ে ভালো করে বড়া তৈরি করে। এভাবে সারাদিন সবাই পিকনিকে অনেক আনন্দ করতে থাকে। তারা ব্যাডমিন্টন খেলে এবং আনন্দ করে অনেক অনেক খাওয়া দাওয়া করে। কিন্তু মাটন রান্না করতে করতে সুস্মিতা সারাটা দিন কেটে যায়, সে একটুও আনন্দ করতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন, দেখো বিপ্লব, শীতকালে সবাই পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাই আমি কিন্তু আর বাড়িতে বসে তোমাদের জন্য মাটন রান্না করে আমার শীতকাল নষ্ট করতে পারবো না। তুমি আমাদের টিকিট কেটে ফেলো, আমরা পাহাড়ে ঘুরতে যাব। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু মা বোনকে একা বাড়িতে রেখে যাওয়া ঠিক নয়, তাই আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাব। বিপ্লব এই কথা বললে সুস্মিতা খুবই খুশি হয়। বিপ্লব সেই দিনই সবার জন্য পাহাড়ে যাওয়ার টিকিট কেটে ফেলে। তারা প্লেনে করে পাহাড়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর সুস্মিতা মনে মনে খুবই আনন্দিত হয়ে পড়ে, কারণ সে ভালো করেই জানে পাহাড়ে মাটন পাওয়া যায় না। যাক বাবা, এই শীতকালে মাটন খাওয়ার হাত থেকে মুক্তি পেলাম। এবার আমি এখানকার গরম গরম ম্যাগি, মোমো, চাউমিন, নুডলস এসবই খাবো। প্রায় 11 দিন আর মাটনের মুখ দেখতে হবে না। তারা সেখানে অনেক ঘোরাফেরা করে, আনন্দ করে। এমনকি সুস্মিতা মাটন ছাড়া বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে খুবই খুশি থাকে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই অসুবিধা হয়, তাদের মুখ প্রায় শুকিয়ে যায়। মা, পাহাড়ে আসলাম 2 দিন হয়ে গেল, কিন্তু এখনো একদিনও মাটন খেতে পারলাম না। আমার খুব ঠান্ডা লাগছে মা, আমার আর পাহাড়ে ঘুরতে ইচ্ছে করছে না। তার উপর দেখো, বাইরে আবার বরফ পড়ছে, আমি বাড়ি ফিরে যাব। সুমি এই কথা বললে সবারই খারাপ লাগে, কিন্তু সুস্মিতা খুব রেগে যায়। পাহাড়ে ঘুরতে এসে একটু ভালো করে আনন্দ করো তো, অত মাটন খাওয়ার কি আছে? আবার যখন বাড়িতে ফিরে যাবে তখন মাটন খাবি। এমন সময় বিপ্লব খুব খুশি হয়ে হোটেলে ফিরে আসে। সুমি, তুই আর চিন্তা করিস না বোন, পাহাড় থেকে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে না, কারণ আমাদের হোটেলের পাশে একটা মহিলা খুব সুন্দর করে মটন রান্না করে। ওকে টাকা দিলেও মটন রান্না করে আমাদের হোটেলে দিয়ে যাবে। তবে হ্যাঁ, মটনের দামটা শহরের থেকে একটু বেশি, কিন্তু কোনো ব্যাপার না, আমরা প্রত্যেকদিন পাহাড়ি মটন খাবো। বিপ্লব মাটনের খোঁজ পেয়েছে শুনে সুস্মিতা খুব রেগে যায়, কিন্তু সে কোনো কথা বলতে পারে না।
বিপ্লব সেদিনই সেই মহিলাটাকে টাকা দিয়ে বেশি বেশি করে সবার জন্য মাটন রান্না করায়। তারা যখন একসাথে বসে মাটন খায় তখন সুস্মিতা সেই মাটন কিছুতেই খেতে চায় না, কারণ সেই মাটনটা দেখে তার খুব একটা ভালো লাগে না। বিপ্লব, এই মাটনটা কিন্তু সত্যি দারুণ খেতে, আমাদের শহরের মাংসের থেকে অনেক ভালো আর অনেক টেস্টি। ইস, এরকম সুন্দর মাংস যদি আমাদের শহরে পাওয়া যেত তাহলে তো কোনো কথাই হতো না রে। দেখ, মাটনের পাইপগুলো পুরো জুসে ভর্তি, তার উপর চর্বি মাখানো বেশ। এভাবে তারা মজা করে বেশি বেশি মাটন খেতে থাকে। কিন্তু সেদিন রাত্রিবেলা থেকে হঠাৎই তাদের শরীর খারাপ করে। পাহাড়ি এলাকায় তাদের ভীষণই শরীর খারাপ করে, কিন্তু তারা আশেপাশে কোনো ডাক্তার খুঁজে পায় না। তারা বারে বারে বমি করতে থাকে। আরো বেশি করে পাহাড়ি মাটন খাও, এখন বমি করো। কি জ্বালাতন হলো কি জানি। হে ঈশ্বর, এবার আমি কি করব? ঘোড়াটাই মনে হচ্ছে নষ্ট হয়ে গেল। কিন্তু সুস্মিতা যেহেতু শহর থেকে পাহাড়ে যাওয়ার সময় নিজের সাথে অনেকগুলো ওষুধ নিয়ে আসে, তাই সে তার শ্বশুরবাড়ির লোকেদের তখনই সেই ওষুধগুলো খাইয়ে দেয়, যার ফলে তারা 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। কিন্তু তারা আর সেই দোকান থেকে মাটন কিনে খেতে চায় না। তারা যখন হোটেলের মালিকের সাথে বিষয়টা শেয়ার করে তখন, আপনারা কি পাগল নাকি? ওই মহিলার কাছ থেকে মাংস কিনে খেয়েছেন? ওই মহিলা ভীষণ সাংঘাতিক। পাহাড়ি কুকুর কেটে রান্না করে বিক্রি করে, ওসব পাঁঠার মাংস না ছাই। কিছুদিন আগে কয়েকজন টুরিস্ট এসে ওই মাংস খেয়ে পটল তুলেছিল। ভাগ্যিস আপনারা বেঁচে গেছেন, তা না হলে আপনাদেরও সেই কেস হতো। ওই মহিলার দোকান অনেকবার বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এখান থেকে তুলে দেওয়া হলে পাহাড়ে আবার অন্য কোথাও গিয়ে দোকান দেবে, বুঝেছেন? হোটেলের মালিক এই কথা বললে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায়। হোটেল মালিকের কথা শোনার পর তাদের মাথা একেবারে ঘুরিয়ে আসে। এভাবে শীতকালে বেশি বেশি মাটন খাওয়ার জন্য পাগলামি করতে গিয়ে তাদের শিক্ষা হয়ে যায়। কিছুদিন পর পাহাড় থেকে তারা নিজেদের শহরে ফিরে যায়। কিন্তু প্রিয়তমা দেবী এবার নিজের সুর পাল্টিয়ে বৌমাকে মাটনের বদলে অন্যান্য রকম খাবার রান্না করতে বলে। এরকম পরিবর্তন দেখে সুস্মিতা খুবই খুশি হয়। দত্তপুকুর নামক এক গ্রাম ছিল। ওই গ্রামে জমিদার ছিলেন ভানুপ্রতাপ বাবু। তিনি এক ভণ্ড, চালাক, নিষ্ঠুর এবং কূটনৈতিক মানুষ ছিলেন। গ্রামবাসীর উপর সবসময় তার অধিকার কায়েম করে গ্রামবাসীদের বিভিন্নভাবে শোষণ ও নির্যাতন করে থাকতেন। তিনি তার অধীনস্থ গ্রামে কোনো রকমের শৌচালয় তৈরি করতে দিতেন না। কেউ যদি ভুলবশত শৌচালয় তৈরি করত তাহলে জমিদার তাকে শাস্তি পর্যন্ত দিতে পিছপা হতেন না। জমিদার বাবু শুনছেন? আমাদের গ্রামের মদন আছে না, ও নিজের বাড়িতে শৌচালয় তৈরি করেছে, তাও আবার 1 সপ্তাহ ধরে শৌচালয় ব্যবহার করছে। আমি আজকেই খবর পেলাম। এটা শোনা মাত্রই জমিদার বাবু ভীষণ পরিমাণে রেগে যান এবং তিনি তখনই তার পোষা কিছু গুন্ডাদের নিয়ে মদনের বাড়িতে চলে যান। এই মদন, তোর সাহস কি করে হলো বাড়িতে শৌচালয় তৈরি করার? আমাদের গ্রামের স্কুলে শৌচালয় থাকতে তুই আবার বাড়িতে শৌচালয় তৈরি করতে গেলি কেন? তুই জানিস না আমাদের গ্রামে শৌচালয় তৈরি করা অনেক বড় অপরাধ? ক্ষমা করবেন জমিদার বাবু, স্কুলে শৌচালয় ব্যবহার করতে আমাদের সবার খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্যই আমি ভেবেছিলাম একটা শৌচালয় তৈরি করি। আপনি বললে এখনই আমি শৌচালয়টা বন্ধ করে দিচ্ছি। তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমার লোকই করবে। এই শৌচালয়টা ভেঙে গুড়িয়ে দাও, আর এই মদনকে তুলে নিয়ে চলো। ভুল যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। জমিদার বাবুর লোকেরা মদনের তৈরি শৌচালয় ভেঙে চুরমার করে দেয় এবং সেই সঙ্গে মদনকে ধরে নিয়ে চলে যায়। তারা মদনকে অনেক মারধর করে তার হাত পা ভেঙে বাড়িতে ফেলে দিয়ে যায়। যদি কেউ শৌচালয় তৈরি করার ধারণা মাথায় আনতো, ঠিক এরকমই হতো তাদেরও সঙ্গে। আসলে গ্রামে শৌচালয় তৈরি করতে না দেওয়ার পেছনে একটা অনেক বড় কারণ ছিল। ওই গ্রামের সরকারি স্কুলের একটা সরকারি শৌচালয় ছিল। জমিদার বাবু সেই সরকারি শৌচালয়টা দখল করে রেখেছিল। গ্রামবাসীকে ওই শৌচালয় ব্যবহার করার জন্য টাকা দিতে হতো, আর এভাবেই সরকারি শৌচালয়কে জমিদার বাবু টাকা ইনকামের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। এভাবেই সরকারি শৌচালয়কে জমিদার বাবু তার পোষা বিশ্বস্ত এবং শক্তিশালী গুন্ডা কালুকে সরকারি শৌচালয়ের দায়িত্ব দিয়ে রেখেছিল। এই যে কোথায় যাচ্ছ? আগে 20 টাকা জমা দাও, তারপরে ব্যবহার করতে পারবে। আগে টাকা তারপর কাজ। হ্যাঁ সাহেব, এই নাও 20 টাকা, এবার আমি যাই তাহলে। তখন ওখানে স্কুলের রাজা নামের একটি বাচ্চা ছেলে আসে। আমি শৌচালয়ে যাব, আমার খুব জোরে পটি পেয়েছে, এই নিন টাকা। এই দাদা, এখানে তো 10 টাকা আছে, শৌচালয় ব্যবহার করতে 20 টাকা লাগে। 20 টাকা আর 10 টাকা বের কর।
কাকু, আমার কাছে 10 টাকাই ছিল, আমাকে এখন পটি করতে দিন, আমি কালকে 10 টাকা দিয়ে দেব। না, এখানে সব চলবে না। ধার বাকি তার যাই হোক, শৌচালয় ব্যবহার করা যাবে না। এই কথা শুনে রাজু কাঁদতে শুরু করে, কারণ তার পক্ষে আর পেট চেপে রাখা সম্ভব হয়ে উঠছিল না। কাকু, আমার পেট খুব ব্যথা করছে, দয়া করে যেতে দিন, না হলে এখানেই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে এখানে। এমন বলতে না বলতেই রাজু সেখানে দাঁড়িয়ে পটি করে ফেলে। সে লজ্জা এবং ভয়ে কাঁদতে থাকে। রাজুর পেছনে আরো কয়েকজন স্কুলের ছেলে দাঁড়িয়েছিল, যাদের কাছেও শৌচালয় ব্যবহার করার জন্য 20 টাকা করে ছিল না। কালো গুণটাকে সবাই ভয় করত, বিশেষ করে স্কুলের বাচ্চাটা তাকে দেখলে ভয়ে কাঁপতো। ঠিক তখনই সেখানে স্কুলের মাস্টার মশাই মহেন্দ্রবাবু চলে আসেন। কালু, তোমার লজ্জা করে না? একটা ছোট বাচ্চাকে তুমি মাত্র 10 টাকার জন্য শৌচালয় ব্যবহার করতে দিলে না? তুমি দেখতে পাচ্ছ বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে? আরে মাস্টার মশাই, নিজের মুখটা বন্ধ রাখুন, না হলে সারা জীবনের জন্য আপনার মুখ বন্ধ হয়ে যাবে, বলে দিলাম। তোমাদের তো এটা ছাড়া কোনো কাজ নেই। আমাদের মতো অসহায় মানুষদেরকে গুন্ডাগিরি করে তোমরা সব সময় ভয় দেখাও। একদিন না একদিন তোমরা তোমাদের পাপের শাস্তি পাবেই। এই নাও 100 টাকা, আর এই 5টা বাচ্চাকে শৌচালয় ব্যবহার করতে দাও। এই তো, এটাই হলো আসল কথা। টাকা পেয়ে গেছি, এবার তোমরা যেতে পারো এক এক করে। আমাকে কথা শুনিয়ে কোনো লাভ হবে না মাস্টার মশাই। জমিদার বাবুর কথা না শুনলে কি হয় আপনি তো ভালো করেই জানেন। জমিদার বাবুর বিরুদ্ধে একটা কথা বলার মতো সাহস কারু ছিল না, তাই গ্রামবাসী সবকিছুই মুখ বুঝে সহ্য করত। এসবের পেছনে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল স্কুলের মেয়েরা, কারণ স্কুলের মেয়েদের শৌচালয় ব্যবহার করার কোনো অনুমতি ছিল না। তাই স্কুলের মেয়েদের শৌচ কার্যের জন্য স্কুলের পাশের ফাঁকা মাঠ অথবা চাষের খেতে যেতে হতো। এর ফলে স্কুলের মেয়েরা খুবই লজ্জিত হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে বড়সড় ধরনের বিপদেরও সম্মুখীন হয়ে পড়ত। এমনই একদিন মিষ্টি তার 2-3টে বন্ধুর সঙ্গে স্কুলের পাশের মাঠে শৌচ কার্য করতে গিয়েছিল। এই দেখ না, স্কুলের পাঁচিলের উপর থেকে ছেলেরা আমাদের দেখছে, আমার খুব লজ্জা করছে রে। এরকম ভাবে কি পেট হালকা করা যায়? দেখ সবাই কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। হ্যাঁ, আমাদের সঙ্গে সবসময় অন্যায় করা হয়। ছেলেরা তো স্কুলের শৌচালয় ব্যবহার করতে পারে, কিন্তু আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না। আর এরা তো আমাদের মাঠেও পটি করতে দেয় না। এক কাজ কর মিষ্টি, তুই এই বড় পাথরের আড়ালে বসে পড়, আমি তোর পেছনে দাঁড়াচ্ছি। তোর হয়ে গেলে তারপর তুই আমার পেছনে দাঁড়াবি। না না, আমি পারবো না, ছেড়ে দে, আমি ক্লাসে যাচ্ছি। স্কুল ছুটি হয়ে গেলে একেবারে বাড়িতে গিয়েই করব। এই বলে মিষ্টি ক্লাসরুমে চলে যায়। মিষ্টির মতো আরো অনেক মেয়েকেই প্রত্যেকদিন এই রকমের সমস্যার সম্মুখীন হতে হতো। বাচ্চা মেয়েরা অনেক কষ্টে পেট চেপে সারা দিন বসে থাকতো। এর ফলে তারা ঠিকমতো পড়াশোনায় মন দিতে পারতো না। শুধু তাই নয়, মাঝে মধ্যে তারা রোগে আক্রান্ত হয়ে পড়ত। স্কুল ছুটি হতে না হতেই মিষ্টি বাড়ির দিকে দৌড় দেয়। সে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসে। তাকে এভাবে দৌড়াতে দেখে তার মা বলে, আরে মিষ্টি, কি হয়েছে? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন মা? কেউ তোকে তাড়া করেছে নাকি? মিষ্টি তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে তার স্কুল ব্যাগটা কোনো রকমে ছুঁড়ে ফেলে দেয় এবং তাদের ঘরের পেছনের ফাঁকা মাঠে গিয়ে বসে পড়ে। সে পেট হালকা করে বাড়ি ফিরে আসে। কি রে, কোথায় গিয়েছিলি তুই? কিছু বলছিস না যে? তোর শরীর ঠিক আছে তো? কিছু বলার মতো সময় ছিল না মা, আমার খুব জোরে পটি পেয়েছিল। আমি সেই সকাল থেকে পেট চেপে রেখেছিলাম, খুব পেটে ব্যথা করছিল আমার। এখনো একটা ক্লাস বাকি ছিল, কিন্তু তবু আমি বাড়ি চলে এসেছি পটি করব বলে। মা, আমরা মেয়েরা কি দোষ করেছি বলতো যে আমাদের সবসময় এত কষ্ট করতে হয়? আমরা কোনো দোষ করিনি রে মা, সব দোষ ওই ভানুপ্রতাপ জমিদারের। ওর বিরুদ্ধে কথা বলার মতো সাহস আমাদের নেই। এতদিনে যে ওর বিরুদ্ধে কথা বলতে গেছে সেই নিজের প্রাণ হারিয়েছে। তাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমরা কিছু বলতে পারি না রে মা। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। গ্রামবাসীকে শোষণ করে জমিদার বাবু মোটা টাকা ইনকাম করতে থাকে। এরই মধ্যে স্কুলের মাস্টার মশাই মহেন্দ্র বাবুর অন্য গ্রামে চাকরির পোস্টিং হয়ে যায় এবং ওনার বদলে শহর থেকে লাবণী নামে একটি নতুন শিক্ষিকা স্কুল জয়েন করেন। বাচ্চারা, আমি তোমাদের নতুন শিক্ষিকা। তোমরা তোমাদের পরিচয় দাও আমাকে। এক এক করে সবাই তোমাদের নাম বলো। বাচ্চারা লাবণী ম্যাডামের সঙ্গে আলাপ পরিচয় করতে থাকে। ম্যাডাম তাদের খুব ভালোবেসে কিছুক্ষণ পড়ানোর পর বলেন, বাচ্চারা তোমরা পড়তে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি।
ম্যাডাম, আপনি আমাদের স্কুলের শৌচালয়ে যাবেন না। আপনি ওই শৌচালয়টা ব্যবহার করতে পারবেন না। কেন এমন বললে কেন? তোমাদের স্কুলে শৌচালয় নেই? না ম্যাডাম, শৌচালয় তো আছে, কিন্তু মেয়েদের ব্যবহার করার অনুমতি নেই। আর ছেলেদেরও 20 টাকা করে দিয়েই শৌচালয় ব্যবহার করতে হয়। মিষ্টির কথা শুনে লাবণী ম্যাডাম ভীষণ পরিমাণে অবাক হন। ক্লাসের বাচ্চারা তাকে সবকিছু খুলে বলে। লাবণী ম্যাডাম সবকিছু জানার পরও শৌচালয়ে যায়। শৌচালয়ের সামনে রীতিমতো কালু বসেছিল। এটা কিরকম গুন্ডাগিরি হচ্ছে? স্কুলের শৌচালয়কে তোমরা পাবলিক শৌচালয়ে পরিণত করে ফেলেছো। যে শৌচালয় বিনামূল্যে ব্যবহার করার অধিকার আছে, সেটা তোমরা টাকার বিনিময়ে ছেলেদের ব্যবহার করতে দিচ্ছ। আর মেয়েদের তো শৌচালয় ব্যবহার করতেই দিচ্ছ না। স্কুলের শৌচালয় থাকতে মেয়েরা খোলা মাঠে ঘাটে যাবে কেন? এখান থেকে চেয়ার টেবিলগুলো সরাও, আমি ওয়াশরুমে যাব। ও শহরে ম্যাডাম, এটা শহর নয়, গ্রাম। এখানে জমিদার ভানুপ্রতাপ বাবু রাজত্ব চলে। তুমি মনে হয় জমিদার বাবু আর আমার ব্যাপারে কিছু শোনোনি, আর তাই জন্যই এত ফটর ফটর করছো। আমাদের গ্রামে মেয়েদের শৌচালয় ব্যবহারের কোনো নিয়ম নেই। তোমার যদি অনেক জোরে পাই তাহলে সামনে মাঠে চলে যাও, আর যদি যেতে কোনো অসুবিধা হয় তাহলে আমিও সাথে যাচ্ছি। কালুর কথা শুনে লাবণী ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে যান এবং কালুর গালে একটা চড় মেরে বলেন, শয়তান, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর এত সাহস, তুই কালুর গায়ে হাত তুললি? আজকে তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। সারা গ্রামের সামনে তোকে আমি অপমানিত করব। এই বলে কালু লাবণী ম্যাডামের হাত ধরে। ছাড়ো আমার হাত, এটা কি ধরনের ব্যবহার? ঠিক সেই সময় সেখানে জমিদার ভানুপ্রতাপ বাবু চলে আসে। আরে বেটা, ছেড়ে দে, রাগের মাথায় পাগলামি করিস না। এরকম ভাবে গ্রামের লোকের সামনে স্কুলের ম্যাডামের সঙ্গে বাজে ব্যবহার করলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। যেই কাজ ঠান্ডা মাথায় হয়ে যাবে সেটা লোক জানিয়ে কি লাভ? ম্যাডাম নতুন এসেছেন, কিছু জানেন না, তাই প্রথমবার একটা ভুল করে ফেলেছেন। ছেড়ে দে নাকে, ক্ষমা করে দে। লাবণী শহরের মেয়ে ছিল। সে অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছিল। সে ভাবে যে সেই মুহূর্তে চুপ করে থাকাটাই তার পক্ষে শ্রেয় হবে, তাই সে সেখান থেকে কিছু না বলেই চলে যায়। সেট মনে হয় ভয় পেয়ে গেছে আমাদের রূপসী শহরের ম্যাডাম। কিভাবে জমিদার ও তার গুন্ডাদের উচিত শাস্তি দেওয়া যাবে, লাবণী সেই চিন্তা ভাবনা করতে থাকে। সে তার ফোনে শৌচালয়ের দৈনন্দিন দৃশ্য ভিডিও রেকর্ডিং করে নেয়। সেই ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। গ্রামবাসীর উপর কিভাবে অত্যাচার করা হয় সেটা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে সকলেই জানতে পারে। কিছুদিনের মধ্যে সেই ভিডিও জমিদার বাবু ও কালুর কাছেও পৌঁছে যায়। এই মেয়ের এত বড় সাহস, আমাকে বদনাম করছে। কালু, আজকেই তুলে নিয়ে এই ম্যাডামকে। একে রাস্তা থেকে সরাতে হবে খুব তাড়াতাড়ি। লাবণী ওই গ্রামেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতো। কালু তার কিছু সঙ্গীদের সঙ্গে মাঝরাতে সেখানে যায় এবং লাবণীকে তুলে নিয়ে চলে যায়। সবাই মিলে লাবণীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। প্রথমবার ভানুপ্রতাপের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছে কেউ। এই মেয়ে, তোর তো সাহস অনেক দেখছি। হ্যাঁ, তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? আমি তো আগেই বলেছিলাম আপনাকে, এই ম্যাডাম ভিডিও বানিয়ে চারিদিকে ছেড়ে দিয়েছে। আমাদের ধান্দা বন্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের অনেক বদনামও তো হয়েইছে। সময় নষ্ট না করে এর এখনই ব্যবস্থা করুন। হ্যাঁ, ব্যবস্থা তো করবো। একে তো আমি নিজের হাতে জীবিত পুড়িয়ে মারবো। এর ভিডিও বানানোর খুব শখ, তাই না? তার আগে তুই এর একটা ভিডিও বানা, যে ভিডিওতে বলবে যে আগের ভিডিওটা মিথ্যা ছিল। নিজের বদনাম থেকে বাঁচার জন্য সে স্বইচ্ছায় আত্মহত্যা করছে। বানা ভিডিও বানা। আমি মরে গেলেও এমন ভিডিও করব না। তুই করবি না, তোর ঘাড় করবে। জমিদার এবং তার সঙ্গীরা ভিডিও বানানোর জন্য লাবণীর উপর জোর জুলুম করছিল। ঠিক সেই সময় সেখানে মোহন পুলিশ নিয়ে এসে হাজির হয়। মোহন ছিল লাবণীর খুব কাছের একজন বন্ধু। ভয় পেও না লাবণী, আমি তোমার মেসেজ ঠিক সময়ই পেয়ে গিয়েছিলাম। পুলিশকে দেখে জমিদার বাবু ও তার সঙ্গী সাথীগুলো ভয় পেয়ে যায়। ভানুপ্রতাপ, তোর ধান্দা বন্ধ করার সময় এসে গেছে। স্কুলের বাচ্চাদের উপর অত্যাচার করার জন্য আর সরকারি শৌচালয়ের বেআইনিভাবে অপব্যবহারের জন্য আমরা তোদের গ্রেফতার করছি। পুলিশ জমিদার সহ তার সঙ্গীদের ধরে নিয়ে চলে যায়। গ্রামবাসী লাবণীর সাহসিকতার জন্য তাকে বাহবা দিতে থাকে। শুধু তাই নয়, গ্রামবাসীরা লাবণীকে তাদের গ্রামে জমিদার পদের অধিকার দেয়। লাবণী জমিদার পদে নিয়োজিত হয়ে গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় স্থাপনের ব্যবস্থা করে। এভাবেই দত্তপুকুর গ্রাম নিষ্ঠুর পাপী অত্যাচারী জমিদারের হাত থেকে মুক্তি পেয়েছিল।